বরকনে বসার জন্য খুব সুন্দর করে সাজানো জায়গায় বসে আছে ঈশালরা। সব মেয়েরা মিলেমিশে কতক্ষণ হাসাহাসি করছে তো কতক্ষণ ছবি তুলতে লেগে যাচ্ছে। ঝুম বরাবরের মতো শান্ত হয়ে ঈশালের পাশে বসে দূর থেকে দু হাত বুকে বেঁধে সায়ান তাকিয়ে দেখে যাচ্ছে। বৃষ্টি ভেজা সেই দিনের শাড়িটা কি আরো একটু গাঢ় ছিল? ছিল হয়তো। সে অনেক খুঁজে ওই রংটি পায়নি। ওই রংটি এখনও সায়নের বুকে বিঁধে আছে। এই রঙেও ঝুমকে অসাধারণ লাগছে। ডান হাতে বুকের বা পাশ চেপে ধরল সায়ান। আবার ব্যথা করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এত সুন্দর কেন লাগতে হবে মেয়েটাকে? সে যে এই মেয়ের সৌন্দর্যে মরে যাচ্ছে তা দেখতে পায় ও। দ্রুত নিঃশ্বাস নিয়ে এবার দুই এক মাথা ঝাঁকালো সায়ান। মাথাটা একদম নষ্ট করেই দিল মেয়েটা। এত সুন্দর বউয়ের মতো সেজে তার সামনে ঘুরঘুর করে তাকে কষ্ট দেওয়ার ফল সে আজই এই মেয়েকে দিবে, এক বিন্দু আর ছাড় দিবে না। কথাটি ভেবে মাথা নিচু করে হাসলো, হেসে ফেললো সায়ান। আহির তার পাশে এসে দাঁড়িয়েছে অনেকক্ষণ। দুভাই আজ পাঞ্জাবি পরেছে। সায়ানের পরনে কালো পাঞ্জাবি আর আহিরের পরনে গাঢ় নীল রঙের পাঞ্জাবি। উচ্চতায় লম্বা সুদর্শন পুরুষ দুজনকে আরো বেশি সুদর্শন লাগছে। ফাঁসা শরীরের রঙগুলো যেন ছিলিক দিচ্ছে। একজনের চুল ছোট করে কাট আর অন্যজনের বাপরি। স্বভাবে ভিন্ন দুজন যুবক একই মেয়েকে দেখে যাচ্ছে। একজনের চোখে অপরিসীম ভালোবাসা আর অন্যজন স্নেহ ভরে চোখে তাকিয়ে দেখছে শান্ত মেয়েটিকে। অন্য মেয়েদের মতো তার মাঝে অতিরিক্ত চাকচিক্য নেই, ভীষণ সাধারণ তার চলন বলন। এই জন্যই কি সায়ান এভাবে পাগল হয়েছে? আচ্ছা, মেয়েটা যখন জানবে তার প্রেমে পিছলে সায়ানের যাচ্ছে তাই অবস্থা, তখন তার রিয়াকশন কেমন হবে? মায়া হয় ঝুমের জন্য তার। সায়ানকে বুকে হাত রাখতে দেখে আহির প্রশ্ন করল, আবার ব্যথা করছে? সায়ানের দৃষ্টি অনর ঝুমের উপর। একটু এদিক ওদিকও হচ্ছে না, হয়তো পলকও ফেলছে হিসেব করে। ওনার কাছে না পাওয়া পর্যন্ত এই ব্যথা কমবে বলে মনে হচ্ছে না। যা করছো তা কি ঠিক হচ্ছে সায়ান? তোমার কি মনে হয়? তাড়াহুড়ো করো না সায়ান, ওনাকে মানিয়ে নেওয়ার সময় দাও। এভাবে আমার মনে হচ্ছে ঠিক হচ্ছে না। ওনার ক্ষেত্রে ধৈর্যের পাঠ কাজ করে না আমার আহির। তাছাড়া সময় নেই হাতে। তোমার কি মনে হয় এই সালের বিয়ে শেষ হলে উনি এখানে এই দেশে থাকবে? আহির বুঝল, কিন্তু তারপরও তার মন মানছে না। কিন্তু তাই বলে এভাবে বাড়াবাড়ি হচ্ছে না? আপোষে না বললে কৌশল খাটাতে হয় আহির। কৌশল না পেলে জোর খাটাতে হয়। আর সায়ন নিজের জিনিস জোর করে কেড়ে নিতে জানে। তোমাকে যে কাজগুলো দিয়েছিলাম তার কি হলো? হয়ে গেছে, ওরা আশেপাশে আছে, ঠিক সময় চলে আসবে। সায়ান মাথা নাড়ালো শুধু। আজ ইশালের বিয়ে সায়ান, বিয়েটা অন্তত ভালোভাবে হতে দাও। আমি নিজেরটা ছাড়া অন্য কারো ব্যাপারে ভাবি না। তুমি তো ভালো করে জানো আমি কতটা স্বার্থপর। মাথা কাত করে অদ্ভুত ভঙ্গিতে আহিরের পানে তাকিয়ে বলল সে। আহির বুঝলো সায়ান তার উদ্দেশ্যে অনর একে একে বুঝিও কিচ্ছু হবে না। আজ এখানে যাই হোক তুমি একটা কথা বলবে না আহির। চুপচাপ দাঁড়িয়ে দেখবে। আমারও বলছি যাই হোক হাইলাইটে আসবে না। গট ইট? আর তাকিয়ে সায়ানের দিকে কিন্তু কিছু বলল না। এই ছেলে শুনবে না তার কথা, শুধু শুধু বলে লাভ নেই। তাই কথা না পারি আবারও ঝুমের পানে চাইলো। আজ এখানে কি হবে তার ধারণা থাকলেও ঝুমের উপর দিয়ে কি যাবে তার কোনো ধারণা নেই। তার ভাই কেন এই মেয়েটার সাথে এভাবে খেলছে বুঝতে পারছে না। ঝুম, আমার সাথে আসুন, জরুরি দরকার আছে। আপনার ইম্পর্টেন্ট এক্সপোর্টের পেপার এসেছে। মেহরুন্নেসার ডাকে সব মেয়েরা ফিরে চাইল। ঝুমের মনে পড়লো যখন তার পার্সেল বাংলাদেশে পাঠানো হয় তখন কিছু জটিলতার সম্মুখীন হতে হয় তাকে। মেহরুন্নেসা ছিল বলে জিনিসগুলো সঠিকভাবে বাংলাদেশে পাঠাতে পেরেছিল। সেই সময় মেহরুন্নেসাই তাকে লাইসেন্সের জন্য আবেদন করতে বলে পাকিস্তানে। সেই সঠিক নিয়ম না জানলেও মেহরুন্নেসা তাকে আশ্বাস দিয়েছিল সমস্যা হবে না, বরঞ্চ ভবিষ্যতে চাইলে সে আরও পণ্য আমদানি করতে পারবে। ব্যবসায়িক কাজে আরও পণ্য নিতে হতে পারে বলে সেও রাজি হয়েছিল। সত্যি বলতে ঝুম ভুলে গিয়েছিল লাইসেন্সের কথা, কিন্তু মেহরুন্নেসা ঠিক মনে রেখেছে। ঝুমের চোখে এক আকাশ পরিমাণ কৃতজ্ঞতা। সে আলতো হাতে শাড়ির কুচি তুলে মেহরুন্নেসার পিছু নিল।
মেহরুন্নেসা তাকে নিয়ে তার রুমে প্রবেশ করলো। দ্রুত হাতে আলমারি থেকে একটা ফাইল নিয়ে ঝুমকে ইশারা করে সাইন করতে বলল। ঝুম প্রশ্নযুক্ত চোখে তাকালো মেহরুন্নেসার পানে। বুঝতে পারলো না তো এখন কিসের সাইন দিতে হবে। সব অফিসিয়াল কাজ তো আগে হয়ে গেছে। কিছু জটিলতা দেখা দিয়েছে, তখন কিছু পেপার সাবমিট করা হয়নি, সেগুলোতেই এখন সাইন লাগবে। পেপার এসে গেছে, শুধু ওগুলোর জন্য আনতে পারছি না। আমাকে বিশ্বাস করেন আপনি? আপনি আমায় ভুল বুঝবেন না আন্টি, আমি ওভাবে বোঝাতে চাইনি। আমি দুঃখিত, আপনাকে কষ্ট দিয়ে থাকলে আমি সাইন করে দিচ্ছি। কথা না বাড়িয়ে কয়েকটি পেপার চেক করে ঝুম পরের গুলো না দেখেই একে একে সবগুলোতে নিজের স্বাক্ষর দিয়ে দিল। সে মেহরুন্নেসাকে ভীষণ বিশ্বাস করে। মেহরুন্নেসা তাকে ঠকাবে না, এতটুকু বিশ্বাস তার আছে। হাত বাড়িয়ে ফাইল মেহরুন্নেসাকে দিল। মেহরুন্নেসাকে ভীষণ রকম গম্ভীর দেখালো আজ। আপনি ঠিক আছেন আন্টি? মেহরুন্নেসা কথা না বাড়িয়ে দু হাতে ঝুমকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আন্টি আপনাকে খুব ভালোবাসে ঝুম। আমাকে কখনো ভুল বুঝবেন না। মনে রাখবেন, আমরা যা করব তা আপনার ভালোর জন্যই করব। আপনি আমার আরও একটি মেয়ে। কথাগুলো বলে ঝুমকে ছেড়ে তার কপালে আলতো চুমু খেল। ঝুম অবাক হয়ে দেখলো সব। সে জানে মেহরুন্নেসা তাকে ভালোবাসে, কিন্তু এভাবে কখনো এর আগে প্রকাশ করেনি। সে নিশ্চিত মেহরুন্নেসার কিছু হয়েছে, কিন্তু জোর করলো না তাকে। বলার হলে নিজ থেকেই বলবে। প্রতিটি মানুষের ব্যক্তিগত কিছু বিষয় থাকে যা মারিয়ে যাওয়া অন্য ব্যক্তিদের উচিত না। আমি যাব আন্টি। সাবধানে সিঁড়ি দিয়ে নামবেন। ঝুম মাথা নাড়িয়ে চলে গেল। মেহরুন্নেসার হাতে ফোনের দিকে দৃষ্টি রেখে দেখলেন শায়ান এখনো কলে রয়েছে। মেহরুন্নেসা ফোন খানে চেপে বলল, সাইন করে দিয়েছে। ইশাল আর সাত স্টেজে বসে আছে। ঝুম তাদের দূর থেকে দেখছে। সাতকে সে আগে কয়েকবার দেখেছে। ইশাল ঠিক যতটা চঞ্চল, সাত ঠিক ততটাই শান্ত। তাদের একসাথে দারুণ মানায়। সাত মানুষ হিসেবেও দারুণ। ঝুম তাদের থেকে দূরে একটি চেয়ারে বসে আছে। সামনে তার কারুকাজ করা টেবিলের দারুণ সুঘ্রাণে নাম না জানা ফুল। মিশাল আয়ান এতক্ষণ তার সাথেই ছিল, কিন্তু হঠাৎ কোথায় যেন গেল কে জানে। একা একা ঝুমের অস্বস্তি লাগছে। আশেপাশের কয়েকজন কেমন করে যেন দেখছে। দূর থেকে আমিরুন্নেসার মেয়ে জামাইকে আসতে দেখে কেউ যেন ঝুমের বুকে খামচে ধরলো। এই লোক তার দিকে কেমন করে যেন তাকায়, খুব বাজে দৃষ্টিতে। শুধু তার দিকেই নয়, সে খেয়াল করেছে অন্য মেয়েদের দিকেও বাজে দৃষ্টিতে তাকায়। এমনকি ঈশান মিশালও বাদ যায় না। বার কয়েক তো তাকে ছোঁয়ার চেষ্টাও করেছিল। একা দেখলে কেমন চিলের মতো তেড়ে আসে। এই লোককে দেখলে সে সর্বদা আতঙ্কে থাকে। ঝুমের আকাশ কুসুম ভাবনার মাঝে হঠাৎ আইর এসে তার পাশে চেয়ার টেনে বসে পড়ল। হাতে তার দুটো ডেজার্টের কাপ, একটা ঝুমের সামনে রেখে চোখের ইশারায় খেতে বলে অন্যটা নিজেও খাওয়া শুরু করলো। আহিরের থেকে চোখ ফিরে আবারও ওই লোকের দিকে দেখতে পেল ঝুম। লোকটা অদূরে দাঁড়িয়ে আছে, কিন্তু দৃষ্টি তার ঝুমের দিকে। ঝুমের দৃষ্টি অনুসরণ করে তাকালো আহির। লোকটি এবার অন্যদিকে চলে গেল। তা দেখে ঝুম হাফ ছেড়ে বাঁচল। আহির ফিরুন আছে ইশারায় প্রশ্ন করলো, কি? ঝুম মাথা নেড়ে কিছু না বুঝে ডেজার্ট খাওয়ায় মন দিল। মিশাল না আসা পর্যন্ত আহির ঝুমের পাশে সুপার গ্লুর মতো লেগে রইল। না, আজ আহির রোজকার দিনের মতো ঝুমকে বোকা বানিয়ে মজা নিল না। ঝুমও আগ বাড়িয়ে কিছু বলল না তাকে। মিশাল ফিরল সারার ছেলে হামজাকে নিয়ে। সে আসা মাত্র আহির চলে গেল। এবারের সব থেকে ছোট্ট সদস্য হামজা, ভীষণ মিষ্টি আর গুলুমুলে একটা বাচ্চা। ঝুম এখানে আসার পর থেকে তার নেওয়াটা হয়ে গেছে। তাই তো ঝুমকে দেখে মিশালের কোল থেকে লাফিয়ে ঝুমের কোলে আসলো। ঝুম বাচ্চাটাকে পরম মমতায় আগলে নিয়ে একটু একটু করে ডেজার্ট তার মুখেও দিতে লাগলো। বাইরে গিয়েছিল কিছু প্রয়োজনীয় কাজে। যাওয়ার আগে আহিরকে আদেশে ছুড়ে বলে গিয়েছিল ঝুমের দিকে খেয়াল রাখতে। ঝুমকে একা ছাড়া যাবে না বলে বিশেষ নির্দেশনাও দিয়ে গেছে ভাইয়ের আদেশ অনুযায়ী। তাই এতক্ষণ আহির ঝুমকে পাহারা দিচ্ছিল, নয়তো ঝুমের চোখের দিকে তাকাতে আহিরের অপরাধবোধ কাজ করে। এখন দূর থেকে ঝুমের হামজাকে নিয়ে মাতামাতি খুব একটা পছন্দ করলো না শায়ান। তীক্ষ্ণ দৃষ্টিতে ঝুমের খুব কাছে থাকা হামজাকে দেখে নিয়ে ফুসফুস করতে লাগলো। বড় বড় কদমে তাদের দিকে এগিয়ে গিয়ে গমগমে কঞ্চে বলল,
হামজা, মামুর কোলে আসো। হামজা তো গেলই না, উল্টো ঝুমের সাথে আরো সেটে গিয়ে গলা জড়িয়ে ধরল। এই মামুকে সে ভয় পায়। সাইয়ান বাড়িতে না থাকার দরুন ছোট বাচ্চাটার সাথে তার সখ্যতা কম। হামজাও শুধু শাইনের রাগের সাথে পরিচিত, তাই এটা তার রাগী মামু। এতটুকু বাচ্চা ভালোই জানে এর কাছে যাওয়া মানে বকা খাওয়া। আর আহির তার ভালো মামু, সব রকম দুষ্টুমিতে আহির তাকে সাপোর্ট করে। হামজাকে নিজের কাছে আসতে না দেখে আরো রেগে গেল সায়ান, কিন্তু প্রকাশ না করে ফুস করে নিঃশ্বাস ছেড়ে নরম কণ্ঠে বলল, আমার কাছে আসো বেবি, আন্টির কষ্ট হচ্ছে। ঝুম এতক্ষণ সায়ানের কাজ দেখছিল, যা তার কাছে নিতান্তই ছিল মানসিক কাজ ছাড়া বিশেষ কিছু মনেই হলো না। এভাবে বলে বাচ্চা কেন বড়রাও কাজ ঘেসবে না? লোকটা তা কি বুঝতে পারছে না? গলার স্বর শুনেই তো তারই ভয় করছে। হামজা তো আরো ছোট বাচ্চা, যদিও সে বিরক্ত, কিন্তু প্রকাশ না করে নরম সুরে বলল, থাক না, আমার সমস্যা তো হচ্ছে না। আপনি চুপ করুন। কে শুনতে চেয়েছে আপনার কাছে? নিজের সমস্যা বলছেন আপনি? আগে নিজের মনের কথা প্রকাশ করতে শিখুন, তারপর আমার কাছে বলতে আসবেন। আমার কাছে আসো হামজা। ঝুমকে ধমকে হামজাকে এক প্রকার ছিনিয়ে নিয়ে তার থেকে আলাদাই করলো। ধমকে ঝুমের মুখটা চুপসে গেল। তার থেকেও বেশি অবাক হলো শায়নের কাজে কথায় এভাবে জোর করে নেওয়ার কি আছে? সে কি খেয়ে ফেলতো হামজাকে? অদ্ভুত লোক একটা। মন খারাপ করে বসে রইল সে। সাইয়ান দেখেও বিশেষ গুরুত্ব দিল না। একে পরে দেখা যাবে, আগে হামজার একটা ব্যবস্থা করা উচিত। রাগ অভিমান কমানোর সময় আরও পাওয়া যাবে, কিন্তু ঝুমের কাছাকাছি কাউকে সে সহ্য করবে না। বিয়ের কাজ শুরু হয়েছে। কাছের আত্মীয় স্বজন পরিবারের মানুষ ইশালকে ঘিরে ধরে আছে। ঝুমকে জোর করে ইশাল নিজের পাশে বসিয়ে রেখেছে। ঝুম এক হাতে পাশ থেকে আলতো করে জড়িয়ে আছে ইশালকে। মেয়েটা নার্ভাসনেসের দরুন মৃদু মৃদু কাঁপছে। হঠাৎই শোরগোলের আওয়াজ কানে আসলো ঝুমের। বরপক্ষের কিছু লোক তর্ক করছে উচ্চ শব্দে। মুহূর্তে বিয়ের কাজ থেমে গেল। ইশাল আঁচড়ে চোখে চেয়ে ঝুমের পানে। ঝুম তাকে চোখের ইশারায় ভরসা দিল, তাকে উৎকণ্ঠিতও দেখালো। কি হয়েছে বুঝতে পারলো না ঝুম। ঝামেলা বাড়তে বাড়তে এক পর্যায়ে বিরাট রূপ নিল। তখন সে বুঝতে পারলো ঝামেলার মূল কারণ ঝুম নিজে। অবাক ঝুম কিছু বুঝে ওঠার আগে কয়েকজন পুরুষ মহিলা তেড়ে আসলো এদিকে। দুজন অবিবাহিত ছেলে আছে জেনেও যে বাড়ির মেয়ে থাকতে দেওয়া হয়, এমন বাড়ির মেয়ে আমরা আমাদের ছেলের জন্য নিব না। বিস্মিত ঝুমের বুঝতে সমস্যা হলো না কি বোঝাতে চেয়েছেন তারা। সে ভীষণ আতঙ্কিত। আশেপাশে মেরুনিসাকে খুঁজলো, কিন্তু পেল না। হচ্ছে কি সব? আল্লাহ তাকে আবার কোন পরীক্ষায় ফেললো? সাদের বাবাকে দেখা গেল ইশালের বাবা চাচাদের সাথে একত্রিত হয়ে ওই লোকেদের বোঝাতে। ভদ্রলোক নিজেও বুঝতে পারছে না পরিস্থিতি এমন হলো কিভাবে। তাছাড়া যারা ঝামেলা করছে তাদের বিশেষ চিনতেও পারছেন না তিনি। পরিবেশ অসম্ভব গরম। আহির সাইয়ানকে দেখা গেল ভিড় থেকে দূরে দাঁড়িয়ে থাকতে। একে অন্যের দিকে তাকে অবাক চোখে কিছু একটা ইশারা করলো, কিন্তু দুদিক থেকেই নেতিবাচক সংকেত পাওয়া গেল। আহিরকে আতঙ্কিত দেখালো। সায়ান তখন ভীষণ রকম শান্ত। আহির চিন্তিত। সায়ান একেবার রেগে গেলে এখানে রক্তারক্তি কাণ্ড ঘটে যাবে। এরই মাঝে আমিরুন্নেসা বলে উঠলেন, আমি বলেছিলাম এই মেয়েকে না রাখতে, কেউ আমার কথা শোনেনি। হলো তো এবার। বাইরের একটা মেয়ের জন্য বাড়ির মেয়ের বিয়ে ভাঙলো বলে। ভীষণ বেলাহাত স্বভাবের মেয়ে মানুষ তুমি, পুরুষ দেখলেই গায়ের ওপর ঢলে পড়তে হয়। বলতে বলতে সে ঝুমের দিকে টেনেও গেল। কেউ কিছু বুঝে ওঠার আগে ঝুমকে এক প্রকার টেনে হিঁচড়ে ধাক্কা দিয়ে মেঝেতে ছুঁড়ে ফেললো। এতদিনে জমানো রাগ খুব উতলে দিল সে। বড় মজলি সে ঝুমকে অপদস্থ করতে পারে পৈশাচিক খুশিতে মন ভরে গেছে তার। অতর্কিত হামলায় ঝুম হাঁটুতে ভীষণ ব্যথাও পেল। মুখ টু শব্দ করলো না। অপমান কষ্টে তার বড় বড় মায়াবী চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। রাগে ক্ষোভে সায়ান নিজের হাত মুঠো করে আগুন লাল চোখে সবটা নীরবে দেখে গেল। আহির অসহায় দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে। সায়ান ইশারা ছাড়া সে ঝুমের কাছে যেতে পারবে না। ইশাল পাশে দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে। কি হচ্ছে, কেন হচ্ছে জানে না সে, কিন্তু যা হচ্ছে ঠিক হচ্ছে না। সে এগিয়ে গেল, আমিরুন্নেসার হাত ধরে বাধা দেয়। আমিরুন্নেসার মেয়ে জামাই যেন আকাশের চাঁদ হাতে পেল। মেয়েটাকে প্রথম দেখে তার মনে খারাপ ইচ্ছে জেগেছিল। কয়েকবার চেষ্টা করেও কোনোরূপ প্রশ্রয় না পেয়ে দিন দিন হিংস্র হয়ে উঠেছে সে। আজ সুযোগ পেয়ে তাই হাত ছাড়া করতেও চায়নি। শুনেছি বাংলাদেশ থেকে আসছে। বাংলাদেশের মেয়েরা তো এমনি খারাপ,
এই মেয়ে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসছে। রেগে কটমট করতে করতে এগিয়ে গেল সে। উদ্দেশ্য ঝুমকে এই সুযোগে ছুঁয়ে দেয়। খারাপ চরিত্রের মানুষগুলো যে কোনো পরিবেশ খারাপ কাজ করার সুযোগ খুঁজে পায়, সেও তাই করতে চাইল। কাছে গিয়ে ঝুমকে স্পর্শ করার আগে তার ডান হাতটা খুব রুক্ষভাবে চেপে ধরল কেউ। এতটাই বল প্রয়োগ করে ধরেছে, না চাইতো তার মুখ থেকে অস্পষ্ট ব্যথাতুর আওয়াজ বেরিয়ে এলো। কে ধরেছে? দেখতে ফিরে তাকিয়ে দেখতে পেল শাহিয়ানকে। রাগে শাহিনের গলার রগগুলো ফুলে উঠে দৃশ্যমান হয়েছে। ভীষণ রকম ভয়ানক লাগছে তাকে। ঝুম হয়তো এই অবস্থা দেখলে আর তার সামনেই আসতো না। আমিরুন্নেসা হাই হাই করতে করতে ছুটে এলো। অবস্থা বেগতিক দেখে আহির শাহিনের কথা অমান্য করে শাহিনের থেকে লোকটাকে ছাড়লো। শাহিয়ান তাকালো ঝুমের দিকে। ঝুম তখনও একইভাবে মূর্তির মতো বসে, নরণচরণ বিহীন, কান্না করে যাচ্ছে, কিন্তু কান্নার কোনো শব্দ নেই। ওকে ওভাবে এলোমেলো হয়ে কাঁদতে দেখে রাগের সীমা ছাড়িয়ে গেল শাহিন। উচ্চ শব্দে মেহরুন্নেসাকে ডেকে উঠল। আম্মা, আম্মা। অত্যাধিক রাগ জেদে তার মাথা ফেটে যাচ্ছে। উপস্থিত সকলে ফরকে গেল ওর রাগ দেখে। মেহরুন্নেসা এলেন ধীর পায়ে, কোনো তাড়াবিহীন, কিন্তু এসে ঝুমকে ওভাবে বসে কাঁদতে দেখে ছুটে গেল তার কাছে। ব্যতিব্যস্ত হয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে প্রশ্ন ছুড়ল। কি হয়েছে আম্মা? কাঁদছেন কেন? আমাকে বলুন। এই তো আমি, বলুন কি হয়েছে? এতক্ষণ পর ঝুম চোখ তুলে চাইল। চোখ ভর্তি পানি নিয়ে লুটিয়ে পড়ে মেহরুন্নেসার বুকে হু হু করে কান্না বুক ভাসিয়ে দিল ক্ষণকালের ব্যবধানে। মেহরুন্নেসা কিছুই বুঝলেন না। তাকে তার শাশুড়ি জরুরি আলাপে ডেকেছিলেন, এখানে কি হয়েছে তা জানা নেই। চোখ তুলে শানের দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে কিছু জানতে চাইলেন, কিন্তু ছেলেকে অত্যাধিক রাগে থাকতে দেখে সে আরো বেশি অবাক হলো। আহির এগিয়ে এসে সারসংক্ষেপে বুঝিয়ে বলল কাহিনী। সব শুনে মেহরুন্নেসা রাগে মুখ কঠিন করে বোনের দিকে চাইলো। ঠিক সেই মুহূর্তে বিস্ফোরণ ঘটিয়ে শায়ান বলল। আম্মা, আপনার বোনকে বলুন সে এতক্ষণ ধরে যে মেয়েকে খারাপ ভাষা অপমান অপদস্থ করেছে সে আমার অর্ধাঙ্গিনী। কবুল। ছোট্ট ক্ষীণ আওয়াজ। ঝুম সর্বোচ্চ চেষ্টা করলো যেন কেউ শুনতে না পায়। পরপর তার সাথে যা হয়ে যাচ্ছে তা সে মেনে নিতে পারছে না। এইভাবে বিয়ে হয়? হয়তো, না হলে তার হলো কিভাবে? তখন শায়ানের বলা বাক্য পুরো বিয়ে বাড়ি নীরবতায় ছেয়ে গিয়েছিল। ঝুম শায়ানের অর্ধাঙ্গী কিভাবে? একই প্রশ্ন অবাক নয় ঝুমও খুঁজে চলেছে আশপাশ থেকে। তখন ফিসফিস আওয়াজ ভেসে আসে। আই নিজেও অবাক হয়েছে। বিয়ে কখন হলো? তাকে শায়ান এই ব্যাপারে কিছু বললো না কেন? আর একেবারে বিয়ে, এই অসাধ্য সাধনই বা হলো কিভাবে? সব থেকে বড় প্রশ্ন, ঝুম রাজি হলো কিভাবে? এত সময় আমিরুন্নেসা চুপ থাকলো, এবার থাকতেই পারলো না। স্বভাব সুলভ আচরণ সে করেই বসল। এই মেয়ে, এই বাজারু মেয়ে আমার আব্বাকেও হাত করে নিল রে। ও মেহের, তোকে না বলেছিলাম এ তো মাথায় তুলিস না? দেখলি তো কি করলো এই খারাপ মেয়েটা। আমিরুন্নেসা বাকি কিছু বলার আগে বিকট শব্দে খেই হারিয়ে সরে গেলেন দুপা পেছনে। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে পাশে থাকা চেয়ার তুলে আমিরুন্নেসার সামনে ছুঁড়ে মেরেছে শায়ান। বিস্ময়ে ভয়ে আমিরুন্নেসা পলক ফেলতে ভুলে গেলেন। শানের উগ্র আচরণে ভয় পেয়ে ঝুম আরও মেহরুন্নেসার সাথে সেটে গেল। আমি যখন বলেছি ওনাকে নিয়ে আরেকটা বাজে কথা শুনতে চাই না, মানে শুনতে চাই না। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন থাকলে আমায় করুন। শেষের কথাটা চেঁচিয়ে বলল শায়ান। কেউ ভয়ে একটা শব্দ উচ্চারণও করল না। বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে কিছুটা শান্ত করে শায়ান আবারও বলল। আমাদের বিয়ে হয়েছে, রেজিস্ট্রি পেপার আছে, চাইলে তাও দেখাতে পারি, কিন্তু আপনাদের মনের সংশয় দূর করতে আমরা এই মুহূর্তে আবারও বিয়ে করব। আব্বা 5 মিনিটের ব্যবস্থা করুন। নিজের কথা শেষ করে সে কাউকে কল লাগালো। তোমরা ভিতরে আসো। শায়ান ফোন করার কয়েক মুহূর্ত বাদে বেশ কয়েকজন পুরুষ বিয়ের মজলিসে হাজির হয়। তাদের দেখে বোঝা গেল এরা শায়ানের নিরাপত্তার কাজে নিয়োজিত। এখানে থাকা একটা লোকও যেন আমার অনুমতি ছাড়া এই হল ছাড়তে না পারে। ওকে স্যার। কথা শেষ করে লোকগুলো আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। পরিবেশ এখন আতঙ্কিত। শায়ান ফিরে ঝুমকে দেখে নিল। সে এখন মেহরুন্নেসার বুকে মুখ লুকিয়ে চোরা চোখে উকি দিয়ে তাকে দেখছে। অন্য সময় হলে শায়ানের ঠোঁটে হাসি খেলে যেত, কিন্তু এখন
পরিস্থিতি ভয়ানক। শায়ন ইচ্ছে করছে এখানে আগুন লাগিয়ে সবাইকে পুড়িয়ে দিতে, কিন্তু না, সে সবার জন্য অন্য শাস্তির ব্যবস্থা করেছে। আহির তার পাশে দাঁড়িয়ে ছিল, হয়তো কোনো নির্দেশের আশায়। সকলের অলক্ষ্যে শায়ান তাকে বলল, তোমাকে 1 ঘন্টা সময় দেওয়া হলো, এর মাঝে একটি পরিত্যক্ত কনস্ট্রাকশন বিল্ডিং ম্যানেজ করে ফেলো। দেখে কেমন ইঞ্জিনিয়ার তুমি। এমন পরিস্থিতিতেও যে কেউ কাউকে খোঁচা মারতে পারে তা শায়ানকে না দেখলে আহিরের বিশ্বাসই হতো না। শায়ান পা বাড়িয়ে ঝুমের কাছে গিয়ে বলল, উঠুন, সকলের সামনে কবুল বলার সময় এসে গেছে। ঝুম দ্রুত মাথা নেড়ে অসম্মতি জানিয়ে মেহরুনিসার সাথে মিশে গেল। আন্টি, আমি বিয়ে করব না আন্টি। আপনি কিছু বলুন ওনাকে, আমার আপনাকে অনেক কিছু বলার আছে। আপনারা আমার ব্যাপারে অনেক কিছুই জানেন না। ভয়ানক রেগে গেল শায়ান, ঝুঁকে ঝুমের হাত ধরে এক টানে তুলে ফেলল। অনেক হয়েছে আপনার কথা। এতক্ষণ যখন একটা কথা মুখ থেকে বের হয়নি, তাহলে এখনো চুপ থাকুন। অমন শক্ত হাতে চান খেয়ে ব্যথা পেল নাজুক ঝুম। ব্যথা উচ্চারণ করলো মেহরুনিসা। ব্যতিব্যস্ত হয়ে শায়ানের থেকে ঝুমকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু শায়ান ছাড়ল না। কি হয়েছে শায়ান? ছাড়ুন ওনাকে, ব্যথা পাচ্ছে উনি। আমাকে কথা বলতে দিন, বুঝিয়ে বলছি। তারপর ঝুমকে কাছে টেনে নেয়। আপনার সব কথা পরে শুনবো ঝুম, আপাতত বিয়েটা হতে দিন, না হলে সকলের সামনে আমাদের অসম্মানিত হতে হবে। ঈশানের বিয়েটাও ভেঙে যাবে। কিন্তু আন্টি, তাই বলে বিয়ে, এটা কিভাবে হয় আন্টি? কারো মনে হলেই তো তা সত্যি হয়ে যায় না। আপনারা চিন্তা করবেন না, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিব, সবার সব কথা মেনে নিয়ে দেশে চলে যাব। তাও বিয়ে করতে বলবেন না আমায় প্লিজ। আমি বিয়ে করতে পারবো না। শায়ান ভারী বিরক্ত হলো। বিরক্তিতে মুখ তিতা হয়ে এসেছে। এত কাহিনী তার ভালো লাগছে না। কাজের সময় বাড়াবাড়ি তার খুব অপছন্দের। এখানে অন্য কেউ হলে এত করে মাথায় তুলে আছাড়ি দিত, কিন্তু বিষয় যখন শখের নারীর, তখন সে ভীষণ অসহায় এক বান্দা। ধৈর্য তাকে ধরতেই হবে। আল্লাহ সুবহান আল্লাহ তাআলার বানানো আশ্চর্য এই নারীকে সে চাইলেও কিছু বলতে পারে না। এজন্য বুকে অফুরন্ত ভালোবাসা ছাড়া কিছুই আসে না তার। কিন্তু তাই বলে আর সহ্য করা সম্ভব না। আকৃতির বিরক্তিকর শব্দ করলো মুখ থেকে, বাড়তি একটা কথাও খরচ করলো না। হুট করে ঝুমকে কোলে তুলে নিল। কোলে তুলে সে দাঁড়ালো না, বরং ঝুমকে নিয়ে হেঁটে কিছু দূর রাখা চেয়ারে বসিয়ে মাথা নিচু করে ঝুমের কানের কাছে মুখ নিয়ে বলল, চুপচাপ ভদ্র মেয়ের মতো কবুল বলবেন, তা না হলে আপনার জন্য ঈশারের বিয়েটা আটকে যাবে। দেখুন, শেখাচ্ছে। বিয়ে ভাঙা মেয়ের কষ্ট বুঝতে পারবেন নিশ্চয়ই। আপনার প্রিয় কি আপনার জন্য কষ্ট পাক, হয়তো তা চাইবেন না। কোনো রূপ, অশান্তি অথবা বাড়তি ঝামেলা ছাড়া কবুল বলবেন। কবুল ছাড়া আপাতত আপনার মুখের কথা শুনতে চায় না। শেষের কথাটি অত্যন্ত গম্ভীর ও কঠোরভাবে বলল শায়ান। চোখে পানি নিয়ে অসহায় মতো চাইল ঝুম তার দিকে। শায়ানের দৃষ্টি সরিয়ে নিল। এই মেয়ের চোখে তাকালে সে নিজের কঠোরতা আর ধরে রাখতে পারবে না। কাজের কাজ কিছু হবে না, অকাজ বেশি হবে। আপাতত সে ঝুমের মায়াবী চোখের দৃষ্টিতে ঘায়েল হতে চায় না। ঝুম একবার ইশালের দিকে চাইল, যে কিনা কোণের আসনে বসে কাঁদছে। নিজেকে অপরাধী লাগছে ঝুমের। তার জন্য ইশালের সব থেকে খুশির দিনটি নষ্ট হলো। এরপরে সময়টা গেল খুব দ্রুত। মেহরুনিসা কোথা থেকে একটি লাল ওড়না এনে তার মাথায় পরিয়ে দিল। পর হলো থাকা মানুষের উপস্থিতি। ঝুম আর শায়ানের বিয়ে হয়ে গেল। সে একবারও আর ফিরে তাকায়নি কারো দিকে। তার একমাত্র ভরসার জায়গা মেহরুনিসাও তাকে সাহায্য করেনি, তার কথা শুনতে চায়নি। ভীষণ কষ্ট পেয়েছে সে। তাদের বিয়ের পর ইশাল ও সাদের বিয়ে পড়ানো হয়। কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনা না হলে সে এখন ইশালের বিয়ের জন্য খুশি হতো, খুব খুশি হতো। বিয়ে পড়ানো থেকে এখন পর্যন্ত শায়ান তার নববধূর পানে তাকিয়ে আছে। মেয়েটি এখন থেকে তাকে হারানোর ভয় নেই। যখন তখন জাপটে জড়িয়ে ধরে তার বুকের ব্যথা কমাতে পারবে। এত কাঠখড় পুড়িয়ে যাকে নিজের করলো, সেই মেয়ে একবার চোখ তুলে তাকে দেখলো না তো নাই, বরং দেখুক। এখনো নীরবে কাঁদছে এই মেয়ে, তাকে আর কত অশান্তি দিবে কি জানে। ঈশানের বিয়ে শেষে মেহরুনিসা ঝুমকে নিয়ে শায়ানের ঘরের দিকে যেতে চাইল, কিন্তু মেয়েটা ঠিক করে হাঁটতেও পারছিল না। হাঁটুতে ব্যথা পাওয়ার দরুন পা ভেঙে আসছিল ঝুমের। ব্যথা সহ্য করে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। শরীর তার ছেড়ে দিচ্ছে। সারা দিনের ধকলে সে আর
পারছে না, তাও মুখ বুজে সহ্য করে নিল। কিন্তু শায়নের তীক্ষ্ণ চোখ ফাঁকি দিতে পারল না চোম। কপাল কুঁচকে এগিয়ে গিয়ে আবার এতগুলো মানুষের সামনে কোলেও তুলে নিয়ে বড় বড় পায়ে হেঁটে চলো। লজ্জা পেল ঝুম, কিন্তু মুখ থেকে টু শব্দ বের করলো না, এমনকি ব্যালেন্স রাখার জন্য শায়ানকে ধরলো না। শায়ান ফ্রিকুচকে দেখলো বিষয়টা, কিন্তু পারাবাড়ি করলো না। এমনি জোর করে অনেক কিছু করা হয়েছে, আজকের মতো যথেষ্ট। মেহরুনেসা পিছু নিল তাদের। ছেলেটাকে তার মোটেও বিশ্বাস নেই, দেখা যাবে আবার এমন কিছু করলো যা মেয়েটা নিতেই পারলো না। তাছাড়া ঝুমকে খাবারও খাওয়াতে হবে। শায়ানের ঘরের দিকে যাওয়ার আগে বাড়ির কাজের লোককে খাবার নিয়ে উপরে যেতে বলে দ্রুত পায়ে ছুটলো সে ওদের পেছু পেছু। শায়ান সোজা নিজের রুমের বেডে নিয়ে বসালো ঝুমকে। বেডসাইড টেবিলে থেকে তার সব সময় সঙ্গী মেডিসিন কিট থেকে কিছু ঔষধ আর একটা ক্রিম বের করে হাতে নিয়ে ঝুমের সামনে মেঝেতে বসলো। ওষুধগুলো বেডের উপর রেখে ঝুমের হাত টেনে হাতে হওয়া জখমগুলোতে খুব যত্ন করে ক্রিম দিয়ে দিল। ঝুম দেখলো সবটা নীরবে, তার মাঝে অনুভূতির ছিটে ফোটাও দেখা গেল না। শাইয়ানি থেমে এক পলক চোখ তুলে তাকালো ঝুমের পানে। দৃষ্টিতে দৃষ্টি মিলল। ঝুম চোখ সরিয়ে নিল, অন্যদিকে তাকালো। শাইয়ান দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে পায়ের কাছ থেকে ঝুমের শাড়িতে হাত দিল। ঝুম আটকে ছিটকে দূরে সরে বসলো। শাইয়ান গভীর চোখে তাকালো, দেখলো তাকে। ঠিক সেই সময় ঝুমকে বাঁচাতে মেহরুনেসা দরজায় আলতো টোকা দিল। শায়ান অনর ঝুমকে ক্রু দৃষ্টিতে দেখে উঠে দরজা খুলে দিল। তারপর মেহরুনেসার হাতে ক্রিমটি দিয়ে বলল, হাঁটুতে লেগেছে ওনার, এটা লাগিয়ে দিবেন। হাতে আমি দিয়ে দিয়েছি। বেডের উপরে কিছু মেডিসিন আছে, রাতের খাবার খাওয়ানোর পর খেতে দিবেন। আর ওনাকে ফ্রেশ হয়ে শাড়ি পরলে হালকা কিছু পরে নিতে বলবেন, আমার আসতে লেট হতে পারে। পিছু ফিরে ঝুমের দিকে তাকিয়ে বলল কথাটি। আম্মা, ওনার খেয়াল রাখবেন, আসছে। এই সময় কথায় যাচ্ছেন আব্বা, রাত অনেক হয়েছে, ঈশানের বিদায় কিছুক্ষণ পর। আর তাছাড়া ঝুমকে একা রেখে এখন যাওয়াটা ঠিক হবে না। দ্রুত ফিরবো, বেশিক্ষণ আমিও থাকতে পারবো না আম্মা। কথাগুলো বলে আর না দাঁড়িয়ে চলে গেল সে। মেহরুনেসা তার যাওয়ার পানে তাকে দীর্ঘশ্বাস পেল। এই ছেলে যা করার তাই করবে, কারো কথা শুনবে না। এ যেমন সকালে তার হাতে ম্যারেজ রেজিস্ট্রি পেপার ধরিয়ে দিয়ে বলল ঝুমের সিগনেচার নিতে। তখন এত করে সে ও ইব্রাহিম বোঝালো এটা ঠিক হবে না, কিন্তু কে শুনে কার কথা। ঠিক নিজের কাজ করিয়ে নিয়েছে। মেহরুনেসা পা বাড়িয়ে ঝুমের পাশে বসলো, হাত বাড়িয়ে ঝুমের গাল ছুঁয়ে দিল। আমার উপর রাগ করছেন ঝুম? অপর দিক থেকে কোনো উত্তর না পেয়ে মেহরুনেসা বলল, আমাদের ক্ষমা করবেন ঝুম, আমি আমার স্বার্থপরের মতো কাজ করেছি, কিন্তু এতে আপনার ক্ষতি হবে না। আপনি এখানে খুব ভালো থাকবেন, আমার শায়ান আপনাকে ভালো রাখবে। আমি বাংলাদেশে যেতে চাই। এটা এখন আর সম্ভব না ঝুম। ঝুম নিজেও জানে এটা সম্ভব না, তারপর অবুঝের মতো আবদার করছিল। সে চুপ করে মেঝের দিকে তাকিয়ে রইল। আবারও মেহরুনেসা বুঝলো মেয়েটির মনের অবস্থা, তাই কথা না বাড়িয়ে উঠে শায়নের ক্লথ ক্যাবিনেট থেকে ঝুমের জন্য আনা খুব নরম একটি সুতের জামা, গোল জামা নিয়ে আসলো। এগুলো আজই শায়ান নিজের তার রুমে শিফট করিয়েছে। ঝুমের সকল কিছু এখন শায়নের রুমে। জামাটা নিয়ে সে ঝুমের হাতে ধরিয়ে দিয়ে বলল, ফ্রেশ হয়ে আসুন, তারপর খেয়ে নেবেন। জামাটি দেখে ঝুম অবাক হলো না। সে বুঝতে পেরেছে তাকে ঠকানো হয়েছে। এই সব কিছু প্রি প্ল্যান ছিল, তা বুঝতে তার কষ্ট হলো না। কষ্ট হচ্ছে তো এটা মেনে নিতে যে মেহরুনেসাও এসবে সামিল ছিল। কথা না বাড়িয়ে সে ওয়াশরুমের দিকে যেতে যেতে দৃঢ় গলায় বলল, আমি খাবো না, এখন একা থাকতে চাই। কথাটি বলে ওয়াশরুমের দরজা আটকে দিল সে। মেহরুনেসা করুণ চোখে দেখলো শুধু। মেনে নিতে কষ্ট হলো ঝুমের কঠোর ব্যক্তিত্ব, এটা তার প্রাপ্য। তাও বুকে কোথাও আঘাত পেল সে। ঝুমকে একা থাকতে দিয়ে চলে গেল সে। যাওয়ার আগে দরজাটা আলতো ফিরিয়ে দিয়ে গেল। ওয়াশরুমে আয়নার নিজেকে বেশ কিছুক্ষণ দেখলো ঝুম। তাকে আজ অন্যরকম লাগছে। কেন? তার বিয়ে হয়ে গেছে বলে? একটা সময় নিজেকে আর ধরে রাখতে না পেরে শব্দ করে কেঁদে দিল ঝুম। জীবন তাকে কোথায় এনে ছাড়লো, এখন সে কী করবে? কেন তার সাথে বারবার এমন হয়? কার কাছে যাবে সে? কে সাহায্য করবে? জীবনের হিসেব কষতে কষতে ঝুম কাঁদলো মন পড়ে। কেঁদে নিজেকে হালকা করে যখন বের হলো তখন ঘর একদম শান্ত। সে ছাড়া দ্বিতীয় কেউ নেই। মেহরুনেসাকেও ওভাবে বলা ঠিক হয়তো হয়নি তার, কিন্তু সে বা কী করতো? এদের দেখলে তার রাগ হয়, কষ্ট হয়। আলো ঝলকানো ঘরটি সে দেখলো ভালো করে। দৃষ্টি এদিক ওদিক
নিয়ে নীরবে পর্যবেক্ষণ করতে গিয়ে এক পাশের ওয়াল ক্যাবিনেটে চোখ বিঁধল। এইটা কি সে ঠিক দেখছে? বড় বড় চোখগুলোতে আতঙ্কে ভরে উঠেছে। এলোমেলো পায়ে কাছে গিয়ে ভালো করে দেখে নিঃশ্বাস আটকে গেল তার। ভয়ে আতঙ্কে বেঁচেতে পড়ে গেল ঝুম। বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো ঝুম। সে নিশ্চয় ভুল দেখছে। ওটা অন্য কেউ, হ্যাঁ কেউই নয়তো। ইশাল বলেছিল সায়ান জাকচার। ঝুম কাপা কাপা পায়ে উঠে দাঁড়ালো। চোখে তার পানি টলমল করছে, যে কোনো সময় গড়িয়ে পড়বে। আস্তে ধীরে উঠে আবারও ক্যাবিনেটের কাছে গেল। বার দুয়েক পলক ঝাপটে নিল। ফলস্বরূপ দুফোঁটা পানি বিন্দু চোখ ফেটে গাল গড়িয়ে পড়লো। সে দেখলো, স্পষ্ট দেখলো ক্যাবিনেটে রাখা ফটো ফ্রেমে সায়ানের ছবি, যেখানে সে আর্মি ইউনিফর্ম পরিহিত। হঠাৎ ঝুমের মাথা কাজ করে বন্ধ করে দিয়েছে। এটা কিভাবে সম্ভব সে বুঝতে পারছে না। তার হাত পা কাঁপছে, অসম্ভব কাঁপছে। অতীত কেন ওর পিছু ছাড়ছে না? সেই কালো দিনগুলো কি আবার ফিরে এলো? কি করবে এখন সে? ইশাল তাকে মিথ্যে কেন বলেছিল? এই সত্য জানলে সে যেভাবেই হোক বিয়েটা আটকাতো। ব্যথা পা নিয়ে অনবরত ঘুরিয়ে ঘুরিয়ে ঘরের এদিক থেকে ওইদিক পায়চারি করতে করতে নিজের সাথে নিজেই বলতে লাগলো, কি করব এখন আমি? কি করব? পালাতে হবে। হ্যাঁ হ্যাঁ, পালাতে হবে আমায়। এখানে আর এক মুহূর্তও না। ফোন, আমার ফোন কোথায়? ঝুম তার ফোন খুঁজলো কিন্তু পেল না। পাবে কি করে? সেটা অনাদরে এখনো বিয়ের হলেই পড়ে আছে। তখন আমিরুন্নেসার ধাক্কায় ঝুমের ফোন ছুটে দূরে পড়েছিল, যা লক্ষ্য করেনি সে। ঝুম ফোন না পেয়ে দিশেহারা মতো করতে লাগলো। হঠাৎ নিজের পরিহিত জামার দিকে খেয়াল করলো ঝুম। বুঝলো এটা তার লাগেজে ছিল। তাহলে এই রুমে কি করে? তার মানে তার লাগেজে কেউ হাত দিয়েছে। পাসপোর্টের ভাবনা মাথায় আসতেই ঝুম পাগল হয়ে গেল। ছুটে সায়ানের আলমারি খুলে হন্য হয়ে সব খুঁজলো কিন্তু পেল না। পুরো রুম এলোমেলো করে যখন প্রয়োজনীয় জিনিসের একটিও পেল না, তখন না চাইতো বুক ফাটা আর্তনাদ করে উঠল, আম্মা তাকে কেন সাথে নিয়ে গেল না? এই নিষ্ঠুর দুনিয়ায় সাথে সে একা আর লড়াই করতে পারছে না। তার চোখের সামনে ভেসে উঠল কারো আর্তনাদ, প্রতিনিয়ত অত্যাচার, অবহেলা। সে অন্ধকার রুমে রাত কাটানোর কথা মাথাটা ঘুরে উঠল, যেন ঝুমের পড়ে যেতে নিল। ঠিক সেই মুহূর্তে সায়ান তাকে দুহাতে আগলে নিল। এতক্ষণ সে দরজার কাছে দাঁড়িয়ে ঝুমের কাজ দেখছিল। এভাবে করার কারণ সে বুঝতে পারেনি, তাই বলে বাধাও দেয়নি। তার বউ, তার রুম, কেন চাইলে তার জীবনটাও এভাবে এলোমেলো করতে পারে? সে কিচ্ছুটি বলবে না, উল্টো উৎসাহ দেবে। হাজার হোক একটা মাত্র শখের বউ তার, যার জন্য সে বুকে ব্যথা নিয়ে ঘুরে বেড়ায়। তার জন্য এতটুকু না করলে বউয়ের সামনে তার মুখ বড় থাকবে। সায়নের নিজের এত কাছে দেখে ঝুম ছিটকে কয়েক পা দূরে সরে দাঁড়ালো। ঝুমকে এভাবে সরতে দেখে সায়ন অবাক হলো ভীষণ। তার চোখে মুখে স্পষ্ট সে এমনটা আশা করেনি। ঝুম কষ্ট পেয়েছে, মেনে নিতে পারেনি সে, তা জানে, কিন্তু তাই বলে এভাবে রিয়্যাক্ট করার মেয়ে সে না। পরপর দুবার তার কোলে চড়ার পরও যে মেয়ে শান্ত ছিল, তার এমন দূরে যাওয়া ঠিক লাগলো না সায়নের। তাছাড়া এই ঝুমকে সম্পূর্ণ ভিন্ন লাগছে। শায়নকে দেখে ঝুমের মুখে আতঙ্ক কাগজের মতো সাদা হয়ে গেল। বড় বড় নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো সে, কিন্তু পারছে না। না, মনে হচ্ছে অক্সিজেনের অভাব তার চারপাশে। শায়ন গভীর চোখে ঝুমকে পর্যবেক্ষণ করে দেখলো ঝুমের অস্বাভাবিক আচরণ, ঘন ঘন নিঃশ্বাস নেওয়ার চেষ্টা, হাত পা কাঁপাকাঁপি। একজন ট্রমা স্পেশালিস্ট হিসেবে বুঝতে কষ্ট হলো না এগুলো প্যানিক অ্যাটাকের সিমটমস। শায়ন ঘাবড়ে গেল। এতটুকু সময়ের মাঝে কি এমন হলো যে ঝুমের প্যানিক অ্যাটাক হলো? আম্মা কোথায়? ঝুমকে না একা রেখে যেতে বারণ করলো, তাও গেল কেন? কথা না বাড়িয়ে ঝুমের নিকটে যাওয়ার জন্য পা বাড়াতে ঝুম অস্বাভাবিকভাবে থেমে থেমে বলল, একদম আমার কাছে আসবেন না, দূরে সরুন। আমার ফোন, পাসপোর্ট কোথায়? এগুলো কি করেছেন সেগুলো আপনারা? আমাকে ফিরিয়ে দিন ওগুলো। আমি দেশে ফিরতে চাই। এখানে এই দেশে আর এক মুহূর্তও না। ঝুম কথা বলতে পারছে না, তার কথা জড়িয়ে যাচ্ছে। তারপরও এক নিঃশ্বাসে সে বলল, সব সময়ের থেকে আজ তার বলার ধরন, আওয়াজ অন্যরকম ছিল। শায়নের কপাল কুঁচকে গেল ঝুমের কথা শুনে। শান্ত হন আরিবা, কি হয়েছে আমাকে বলুন। কিছু হয়নি আমার। আপনারা আমার পাসপোর্ট ফিরিয়ে দিন। শায়ান মেজাজ হারাচ্ছে। এমনি তার নামে ট্যাগ আছে, সে বজ রাখে। এখন
উল্টো পাল্টা কিছু করলে বউকে তাকে খারাপ বানিয়ে দিতে দুবারও ভাববে না। বাংলাদেশে আপনার ফেরা হচ্ছে না রারিবা। বাচ্চাদের মতো জেদ না করে কাছে আসুন, কথা আছে। ঝুম যেন নিজের মাঝে নেই, সে পাগল হয়ে গেছে। তাকে এখন ভীষণ অন্যরকম একটা মেয়ে লাগছে। চেনা পরিচিত ঝুম কখনো রাগ যে চেঁচামেচি করে না, সেই মেয়েটা হঠাৎ করে উচ্চ স্বরে চেঁচিয়ে উঠে বলল, আমি যাব বলেছি, যাব মানে যাব। আমাকে কেউ আটকাতে পারবে না। আমি আপনার সাথে থাকবো না। আপনারা সবাই ঠকিয়েছেন, আমায় মিথ্যে বলেছেন। কেউ কেন আমায় বলেনি আপনি আর্মি ম্যান? কেন কেন? শেষের কথাগুলো সে এতটাই জোরে বলল যে ক্ষণিকের জন্য তার নিঃশ্বাস আটকে শুকনো কাশি উঠে গেল। সুমির এই উগ্র আচরণ শায়নের মেজাজে কেরোসিন ঢেলে দিল। তার উপর কেউ চেঁচালে তাকে মাটিতে পুঁতে ফেলতে ইচ্ছে করে। সেখানে ঝুম তার নরম চরম বউটার এই আচরণ মেনে নেওয়া ভীষণ কষ্টের হলো। কোনো রকম রাগ সামনে নিল সে। এতক্ষণে বুঝতে পারলো কেন ঝুমের অ্যাটাক হয়েছে। সুতরাং এখন রেগে যাওয়া মানে চূড়ান্ত বোকামি। শান্ত হন আপনি। কেউ আপনাকে মিথ্যা বলেনি। আমরা বসে কথা বলি এই ব্যাপারে। আসুন, এদিকে আসুন। বলতে বলতে এগিয়ে গেল সায়ান, কিন্তু ঝুম শুনল না। সামনে দাঁড়ানো মানুষটা কে সেটা ভুলে গিয়ে মহাপাপী কথাটা বলেই ফেলল। কোনো কিছু শুনতে চাই না। আমি তালাক চাই। আমি আপনার সাথে থাকবো না। সায়ানের ধৈর্যের শেষ সীমা পেরিয়ে গেছে ঝুম। রাগে থপ করে জ্বলে উঠল সায়ান। কপালের গলার রগগুলো জানান দিল সায়ান এখন নিয়ন্ত্রণের বাইরে। হিতাহিত জ্ঞান হারিয়ে কোনো সতর্কতাবিহীন দুহাতে জাপটে কোলে তুলে নিল ঝুমকে। ঝুম কিচ্ছু বুঝে ওঠার আগে সায়ান নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ঝুমকে কয়েকটা শক্ত চুমু খেয়ে বসল। নিঃশ্বাস না নিতে পেরে শক্ত পোক্ত হাত দুটোর মাঝে ছটফটি উঠল ঝুম। সেদিকে পাতা না দিয়ে ঝুমকে ছুঁড়ে ফেললো বেজে। পরপর নিজের সম্পূর্ণ ভার ছেড়ে দিল ঝুমের উপর। ভয় আতঙ্কে কেঁদে উঠল ঝুম। এতক্ষণে হুঁশ ফিরেছে তার। সে কার সামনে কি বলেছিল মনে করে আর্তনাদ করে উঠল নিজের মনে। সায়ান যেন নিজের মাঝে নেই এখন। সে উন্মাদ হয়ে গেছে। লম্বা শক্ত ভারী শরীরটা দিয়ে ছোট্ট পুতুলের মতো শরীরটাকে চেপে ধরল। ঝুমের গলায় নাক মুখ দাবিয়ে বেশ কয়েকটি কামড়ও বসাল। এত ভারী শরীরের ওজন আর গলায় দেহা কামড়ে ব্যথায় ঝুম শব্দ করে কেঁদে ফেলল। সায়ান শেষ কামড়টা দিল বড্ড নিষ্ঠুরের মতন। জোরালো এক কামড় দিয়ে আর ছাড়লই না, ওভাবেই পড়ে রইল। এদিকে ঝুমের জান যায় আর সইতে পারে না ঝুম। ছেড়ে দিন, ব্যথা পাচ্ছি। সায়ানের রাগ তখনও আকাশ ছুঁয়ে। আশ্চর্যের বিষয় ঝুমের সংস্পর্শে তার রাগ একটু একটু করে কমছে। তাই রাগ কমাতে এই মেয়েকেই লাগবে এখন। রাগিয়ে দিয়ে এখন ছেড়ে দিতে বললে তো হবে না। পরপর গলায় কয়েকটি নরম চুমু দিতে দিতে আর একটু প্লিজ প্লিজ প্লিজ। কিন্তু ঝুম সহ্য করতে পারল না। এত ধকল তার ছোট শরীর নিতে না পেরে জ্ঞান হারালো। সায়ান ঝুমের কোনোরূপ রেসপন্স না পেয়ে মাথা উঁচিয়ে দেখলো ঝুম জ্ঞান হারিয়েছে। ফুস করে নিঃশ্বাস ছাড়লো সে। এত নরম হলে চলবে? সে যে মানুষ, এই মেয়ে নির্ঘাত মরে যাবে। তাছাড়া এখন এমনটা করতে চায়নি সে। ভেবেছিল বিয়েটা ভীষণ তাড়া নিয়ে করলো, তার সাথে মানিয়ে নেওয়ার জন্য ঝুমকে পর্যাপ্ত সময় দেবে। কিন্তু মেয়েটা যা শুরু করেছিল তাতে তার মতো মানুষ যে এতটা ধৈর্য ধরেছে এই অনেক। অপলক ঝুমকে বেশ কিছুক্ষণ দেখে নিয়ে ঝুমের কপালে ঠোঁট দাবিয়ে চুমু খেল। তারপর কানের সাথে ঠোঁট লাগিয়ে ফিসফিস করে বলল, সব আর্মিন আপনার বাবার মতো হয় না বিবেচান। আপনার হাজবেন্ড আপনার বাবার মতো কখনো করবে না। আমি আপনাকে নিজের থেকে বেশি ভালোবাসি, মনে রাখবেন। কথাগুলো বলে ঝুমকে ছেড়ে দিয়ে উঠে বসলো। তারপর খুব মনোযোগের সাথে নিজের শার্টের হাতা গুটিয়ে নিয়ে আবারও চাইলো ভালো করে ঝুমের দিকে। চোখ বন্ধ বন্ধ, চোখের কোণ দিয়ে পানি পড়ছে। বড় বড় পাপড়িগুলো ভিজে। লম্বা বড় লালচে চুলগুলো পুরো বেড জুড়ে ছড়িয়ে এলোমেলো ছড়িয়ে আছে। হাত বাড়িয়ে ঝুমের এলোমেলো চুলগুলো অদক্ষ হাতে খোপা করার চেষ্টা করলো সায়ান। পারলো না তো তাই উল্টো চুলগুলো সব জড়িয়ে ফেল। ফস করে নিঃশ্বাস ছেড়ে পকেট থেকে ফোন বের করে কল লাগালো আহিরকে। আমার রুমে আসো। আর হ্যাঁ, দরজার কাছে দাঁড়িয়ে ধীরে নক করবে। অপর পাশের কথা শোনার সময় হলো না তার। উঠে গিয়ে ড্রয়ার খুলে কাগজ কলম বের করে তাতে কিছু একটা লিখলো। তারপর সেটি হাতে নিয়ে বসলো ঝুমের পাশে। আলতো হাতে মুখের কাছে কিছু চুল কানের পিছে গুজে দিল।
শান্তি। এভাবে মেয়েটিকে নিজের কাছে দেখতেও তার শান্তি লাগছে। দরজার মৃদু আওয়াজ হলে সায়ান হাতের কাগজটি নিয়ে উঠে সেদিকে যায়। দরজা খুলে দেখতে পায় আহিরকে, যার পরনে টি শার্ট ট্রাউজার, মাথার পেছনে একটা ঝুঁটি করা। তার ঝুম দেখলে নিশ্চয়ই চোখ মুখ কুচকে বলতো বখাটে ছেলে। আহিরকে ভালো করে দেখে নিয়ে কাগজ বাড়িয়ে দিল তার দিকে। এগুলো আনানোর ব্যবস্থা করো কাউকে দিয়ে। আর এই গেটআপে একদম গ্যাংস্টার লাগছো। এভাবে আমার বউ সামনে ঘুরবে না, পাছে তোমাকে দেখি ভয় না পায় সে। তৈরি হয়ে নাও, আমার সাথে বের হবে তুমি। আহির হতভম্ব হয়ে গেল। তার প্রশংসা করা হয়েছে নাকি অপমান করা হয়েছে বুঝতে পারলো না। আরে কিন্তু কোথায় যাব? যেতে যেতে দেখতে পাবে। তোমাকে 10 মিনিট টাইম দিলাম। সে না হয় বুঝলাম, কিন্তু এটা কি? হাতের কাগজ তুলে প্রশ্ন করলো। প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন। আহিরের কপালে কয়েকটি ভাঁজ পড়ল। ভাবি ঠিক আছে? আহিরের মুখে ভাবি ডাকটি বেশ শ্রুতিমধুর ঠেকলো শায়নের কানে। দুহাত আয়েস করে প্যান্টের পকেটে গোজে শান্ত গলায় বলল, তোমার ভাবির জ্ঞান নেই, ছোট মানুষ তো, তাই বড় ওজন নিতে না পেরে জ্ঞান হারিয়েছে। আইন শায়নের নির্লজ্জ কথায় খুকু করে কেসে উঠল। ভারী লজ্জা পেল সে। যতই সে দুষ্টু হোক, একটু হলেও তো তার লজ্জা আছে নাকি? এখানে থাকা যে এখন বিপজ্জনক বুঝতে পেরে কেটে পড়তে চাইল। তাকে চলে যেতে দেখে মুচকি হাসলো সায়ান। রুমে ফিরে সে এক পলক বেডে শুয়ে থাকা ঝুমকে দেখে নিয়ে ফ্রেশ হতে চলে গেল। মিনিট 10 পর বের হয়ে তৈরি হওয়া শুরু করলো। হাতে ঘড়ি পড়তে পড়তে শুনতে পেল কেউ একজন দরজায় টোকা দিচ্ছে। পা বাড়িয়ে দরজা খুলে আবারও আহিরকে দেখে বিশেষ প্রতিক্রিয়া না করে হাত বাড়িয়ে আহিরের হাতে থাকা প্যাকেট খুলে নিয়ে মুখের উপর দরজা লাগিয়ে দিল। বড়সড় হা করে এই অপমানটা গিলে নিল আহির। তারও দিন আসবে তখন সায়ানকে সে নাকে দড়ি দিয়ে না ঘোরালে তার নামও আহির না। সায়ান দক্ষ হাতে প্যাকেট থেকে স্যালাইনের ব্যাগ, কিছু মেডিসিন, ইঞ্জেকশন বের করে টেবিলের উপর বের করে একে একে সব সেট করে রুমে ঝুমের হাতের খুব সাবধানে স্যালাইনের নল লাগিয়ে দিল। আচ্ছা, ঝুম হুঁশে থাকলে কি এখন ভয় পেয়ে কাঁদত? সে কি ইঞ্জেকশনে ভয় পায় কি জানি, সায়ানের জানা নেই। সে ইঞ্জেকশন তুলে স্যালাইনের ব্যাগে ভরে দিল। টেবিলে এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে থাকা মেডিসিন থেকে একটি ক্রিম তুলে নিয়ে ঝুমের পাশে গিয়ে বসলো। দেখলো তার দেয়া গলার ক্ষতগুলো। সুন্দর লাগছে না? সায়ানের কাছে এই দৃশ্য দারুণ লাগছে। মেয়েটা তার দেয়া চিহ্ন বয়ে বেড়াচ্ছে। কতটা আপন সে এখন ঝুমের। ভাবলে কলিজা ঠান্ডা হয়ে যায় সায়ানের। আঙুলের ডগায় ক্রিম নিয়ে খুব সাবধানে কামড়ের দাগগুলোতে লাগিয়ে দিল সে। কতটা যত্ন আর ভালোবাসার ছোঁয়া ছিল। ঝুমতা অনুভব করতে পারল না। মুচকি হেসে ঝুমের বা গালে ঠোঁট ছিঁড়ে পড়ল। সরি, বিশ্বাস করুন, ব্যথা দিতে চাইনি, কিন্তু ব্যথা দেওয়ার পর আরও দিতে ইচ্ছে করছে। শান্তি শান্তি লাগছে। আর একটু ব্যথা দিলে কি আপনি রাগ করবেন বউ? কতটা বলতে দেরি হলো, ঝুমের গালে আলতো কামড় দিতে দেরি হলো না। মেয়েটা এত আদুরে, দেখলেই শুধু আদর আদর পায়। আবারও গালে ঠোঁট ছিঁড়ে ঘর ছেড়ে বেরিয়ে সোজা তার বাবা মায়ের ঘরে গিয়ে করান আলো। দরজা খুললো সায়ানের বাবা ইব্রাহিম। কি ব্যাপার সায়ান, এত রাতে আপনি? আম্মাকে লাগতো আব্বা, ডেকে দিন একটু। ইব্রাহিম কথা না বাড়িয়ে ফিরে গেলেন। কিছুক্ষণ পর মেহরুন্নেসা এসে প্রশ্ন করল, সব ঠিক আছে আব্বা? ঝুম ঠিক আছে? আপনাকে বলেছিলাম ওনার সাথে থাকতে, ওনাকে একা ছেড়েছিলেন কেন আম্মা? ঝুম আমার সাথে কথা বলছিল না সায়ান, একা থাকতে চাই বলছিল। এত কিছুর পর আর জোর করতে পারিনি আমি। কেন, কিছু হয়েছে? উনি হয়তো জানতেন না আমি আর্মিদের ডাক্তার। প্যানিক অ্যাটাক করেছিল, বলেছিল আমার সাথে থাকবে না। তাকে কেউ কেন বলেনি আমি আর্মি ফোর্সের সাথে জড়িত? মেহরুন্নেসাকে চিন্তিত লাগলো ভীষণ। এখন কি অবস্থা ওনার, কি করছে? ঘুমাচ্ছে, ভীষণ দুর্বল স্যালাইন দিয়েছে, সাদা ঘুমের ইঞ্জেকশনও। কাল সকালের আগে ঘুম ভাঙবে না হয়তো। রাতে কি কিছু খেয়েছিল? তাদের মাঝে হওয়া ঘটনা সে মেহরুন্নেসাকে থেকে লুকিয়ে গেল। মায়ের সামনে কথাগুলো বলতে লজ্জা পেত ভীষণ। মেহরুন্নেসা মাথা নেড়ে বুঝালো খায়নি। আচ্ছা, সমস্যা নেই, আপনি মাঝে মাঝে গিয়ে একটু ওনাকে দেখে আসবেন। যদিও এখন ঘুম ভাঙবে না, তবুও খেয়াল রাখবেন। কোথাও যাচ্ছেন আপনি? হ্যাঁ, কাজ আছে। মেহরুন্নেসা তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেকে দেখে নিয়ে বললেন, আপনার খালাজান আর কায়সারকে বিয়ে শেষে আর দেখা যায়নি। আপনি কি কিছু জানেন এই ব্যাপারে? সায়ান ভাবলেছেন। মেহরুন্নেসা দৃষ্টি রেখেই বললেন, দেখুন, হয়তো বিয়েতে ওসব করার পর লজ্জার সম্মুখীন হবে না বলে চলে গেছে।
আসছি। ঘুরে চলে যাওয়ার জন্য পা বাড়াতে মেহরুন্নেসার কথা শুনে থেমে যায় তার পা। আর যাই করুন, জানে মারবেন না, সাবধানে থাকবেন, তাড়াতাড়ি ফিরবেন। শায়ান একইভাবে দাঁড়িয়ে পিছু ফিরে মেহরুন্নেসাকে দেখে নিয়ে বড় বড় পায়ে মেহরুন্নেসার দৃষ্টি সীমানার বাইরে চলে গেল। মেহরুন্নেসা নিঃশ্বাস ফেলে পা বাড়ালো শায়ানের ঘরের উদ্দেশ্যে। শহর থেকে অনেকটা দূরে একটি অর্ধ কাজ করা পুরনো ভাঙাচোরা বিল্ডিং এর সামনে একটি গাড়ি থামলো। এসে ড্রাইভিং সিট থেকে আহির আর তার পাশের সিট থেকে শায়ান ধীরে সুস্থে বের হয়ে এলো। আহির এখনো বুঝতে পারছে না শায়ান কেন তাকে এ বাড়ি খুঁজতে বলেছিল, আর কেনই বা এত রাতে তারা এখানে। রাস্তায় যতবার প্রশ্ন করেছে প্রতিবার শায়ান অদ্ভুত অদ্ভুত উত্তর দিয়েছে। এ যেমন একবার বলল বউটাকে খুব মিস করছে আহির। অন্যবার বলেছিল আজ তো আমাদের প্রথম রাত। ইস, বউ রেখে এত রাতে বাইরে থাকার যন্ত্রণা তুমি বুঝবে না আহির। বলছি বিয়ে করে নাও, এবার বুড়ো হয়ে গেছো। হতভম্ব আহির কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিল তখন। সে জানতো শায়ান একটু অন্যরকম, তাই বলে এতটা বিয়ে হতে না হতে নতুন বউদের মতো রূপ খুলছে দেখি। তাকে বুড়ো বলে কত বড় সাহস, ভাবা যায় সে বুড়ো হলে শায়ান নিজে কি কিন্তু সে কি কথাটা আর বলা হয়নি তার। কিছু বলেই দেখা যাবে উঁচু পাল্টা বলে অপমান করবে। শায়ানের পিছনে 8 তলা বিল্ডিং এর একদম টপ ফ্লোরে উঠে এলো তারা। এতগুলো সিঁড়ি বেয়ে আহিরের প্রাণ উষ্ঠাগত, নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। হাঁটুতে 2 হাত রেখে ঝুঁকে নিঃশ্বাস নিতে নিতে শুনতে পেল পুরুষালী আর্তনাদ। আর্তনাদ যেদিক থেকে আসছে সেই দিকে তাকিয়ে হকচকি গেল সে। কায়সার এখানে চোখ সরিয়ে পাশে দেখলো আমিরুন্নেসা তার পাশে চেয়ারের সাথে বাঁধা। হচ্ছে কি বুঝতে তার কিছুটা সময় লাগলো। যখন বুঝতে পারলো তখন দৌড়ে শায়ানকে ধরলো সে। শায়ান তখন কায়সারকে বেধড়ক মারছিল। হচ্ছে কি শায়ান, থামো। পাগলামোর একটা লিমিট থাকে, এভাবে মারলে মরে যাবে। এখানে হচ্ছে কি? খালাজানকে এভাবে বেঁধে রেখেছো কেন? আমিরুন্নেসা আহিরকে দেখতে পেয়ে অসহায়ের মতো কেঁদে দিল। মুখ বাধা থাকা অবস্থায় শব্দ করতে পারল না। অনবরত মাথা নেড়ে আওয়াজ করে তার আশেপাশে ইলেকট্রিক ওয়্যার ছড়িয়ে ছিটিয়ে যা আমিরুন্নেসার মাথার সাথে লাগানো। আহির অবাক হয়ে শায়ানের দিকে তাকালো। শায়ান তার দিকে রক্ত লাল চোখে তাকিয়ে আহির ভয় পেয়ে ছেড়ে দিল শায়ানকে। মরে যাবে ভাই। তো তোমার আপন খালা লাগে ভাই, সামান্য দয়া তো করো। তোমাকে এখানে দয়া দেখাতে আনিনি, যা হচ্ছে চুপচাপ দেখো। শায়ান এগিয়ে গিয়ে আমিরুন্নেসার মুখ খুলে দিল। কেমন আছেন খালাজান? আমাকে ছেড়ে দাও শাহরিয়ার, আমার ভুল হয়েছে, আমি আর কখনো করব না। শায়ান তখনও একইভাবে শান্ত স্থির হয়ে প্রশ্ন করল, কি করেছেন আপনি খালাজান? ক্ষমা চাইছেন কেন? উত্তর না দিয়ে আমিরুন্নেসা কেঁদে চলেছে। এবার রাগে ক্ষোভে শায়ান চেঁচিয়ে উঠল। আমিরুন্নেসার 2 বাহু ধরে ঝাঁকিয়ে বলল, উত্তর দিচ্ছেন না কেন? কি করেছেন আপনি? বলুন, বলছেন না কেন? লোকগুলোকে আমরাই টাকা দিয়ে এনেছিলাম ওই মেয়েটার নামে বাজে কথা বলতে। ওই মেয়েটা কি? হ্যাঁ, ওই মেয়েটা কি? সে শায়ান রহমান আনসারের বউ। তাকে সম্মান দিয়ে কথা বলেন। আপনি জানেন সে আমার কাছে কত মূল্যবান? তার এক ফোঁটা চোখের পানি আমার নিঃশ্বাস আটকে দেয়। আর সেই মানুষটাকে আপনার ওভাবে বাজে কথা বলে কাঁদালেন। কার করে যে হাত দিয়েছেন ভেবে দেখা হচ্ছে ছিল না খালাজান? এত সহজে আপনাকে ছাড়ে কিভাবে? আমার বউকে কষ্ট দেওয়ার শোধ তুলতে হবে তো। আপনাদের কি শাস্তি দেওয়া যায় বলুন তো? বিশ্বাস করুন, আপনাদের নেয়া প্রতিটা নিঃশ্বাস আমার অসহ্য হচ্ছে। মন চাচ্ছে মেরে দিই, কিন্তু আম্মা বলেছে জানেন আমার, তাই আপনার জন্য স্পেশাল ট্রিটমেন্ট রেডি করিয়েছে। বলেই দক্ষ হাতে সুইচ অন করে পাওয়ার বাড়িয়ে টাইম সেট করে দিল। সাথে সাথে আমিরুন্নেসার পুরো শরীর ঝাঁকিয়ে উঠল। এভাবে কয়েকবার করার পর আমিরুন্নেসা প্রায় নিস্তেজ হয়ে পড়ল। পাশে দাঁড়ানো লোকেদের মাঝে একজন বলল, অনেকে হসপিটালে ভর্তি করানোর ব্যবস্থা করো, আর এই ক্যাম্পেইনে স্পেশাল থেরাপি দাও। কায়সারকে উদ্দেশ্য করে লাস্ট কথাটা বলে ওখানে না দাঁড়িয়ে না থেকে সোজা সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। আহির এতক্ষণ বিস্মিত নয় শায়ানের হিংস্রতা দেখছিল। শায়ান এর আগে এমন অনেক কাজ করেছে যার চাক্ষুষ প্রমাণ সে নিচে, কিন্তু এবার এটা ভয়াবহ ছিল। নিজের খালাকে যে এভাবে শাস্তি দিতে পারে সে সব পারে। নিচে নেমে দেখতে পেল এবার ড্রাইভিং সিটে শায়ান বসে। আহির কথা না বাড়িয়ে অন্য পাশে বসে পড়ল। সে এখনও শকে আছে। কিছু বলতে চাও আহির? ড্রাইভিং করতে করতে আহিরকে দেখছিল সে।
তার এই রূপ হজম করতে পারেনি হয়তো। অন্য সময় হলে কথা বলে মাথা খেলেও আজ চুপচাপ শান্ত। শায়নের প্রশ্নে আহিরের ধ্যান ভাঙে। খালাকে এভাবে অত্যাচার করলে আর কায়সারকে শুধু মেরে ছেড়ে দিলে কেন? আর যে লোকগুলো তখন ভাবিকে নিয়ে বাজে কথা বলছিল তারা কোথায়? তুমি এদের এখানে কখন আনলে? বাহ, অনেক প্রশ্ন তোমার। বিয়ের পরপরই আমার লোকের ওদের এখানে এনেছিল। আর তোমার কি মনে হয় আমার বউয়ের দিকে কেউ বাজে দৃষ্টিতে তাকাবে আমি তাকে ছেড়ে দেব? খালাকে ছাড়া ওদের প্রত্যেককে এখানে আনার পর থেকে ওয়াটার থেরাপি দেওয়া হয়েছে। জানো তো আহির, আমাদের ফোর্সের সব থেকে ইন্টারেস্টিং পানিশমেন্ট হলো ওয়াটার থেরাপি। মাথাটা ধরে একবার পানিতে চেপে ধরো, আবার কিছুক্ষণ পর তুলে নাও। এই মনে হবে দম ফুরিয়ে এলো, পর মুহূর্তে নিঃশ্বাস নিতে পারবে। দারুণ না? বাকিটা ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু কায়সারকে ক্যাম্পেইনে আরও কিছুদিন আদর আপ্যায়ন করা হবে। আর অবাক প্রাণে শায়নকে দেখলো। ঝুমকে শায়ন এত ভালোবাসে? কবে থেকে এত ভালোবাসতে শিখলে ভাই? জানি না, শুধু জানি ওনার চোখে পানি দেখলে অস্থির লাগে। দুনিয়া ধ্বংস করে দিতে মন চায়। উনি খুব ভালো আহির, দুনিয়ার সব সুখ উনি ডিজার্ভ করে। আমার সাধ্যে যতটা সম্ভব আমি ওনাকে ভালো রাখার চেষ্টা করব। আহির দৃষ্টি সরিয়ে বাইরে তাকালো। এত ভালোবাসা ভালো না ভাই। দিন শেষে যে যত বেশি ভালোবাসবে সে তত কষ্ট পাবে। শায়ান তাকালো তার দিকে, কি একটা ভেবে বলা। আর ইউ অলরাইট আহির? হুম, তাকে এখনো বলতে পারোনি? যা ভোলা যায় তাকে ভালোবাসা বলে না শায়ান। শায়ান কথা বাড়ায় না। কিছু কষ্ট একান্ত নিজের হয়, তা কারোর সাথে ভাগ করা যায় না।